শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রকৃতি সেজেছে বৈচিত্র্যময় বসন্তের সাজে, আমাদের জীবনেও এসেছে বসন্ত বিলাস। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। শাশ্বত বসন্তের ফুলের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরও ৩১০ দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের ৫৫তম দিন। আজ মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন বসন্তকাল ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমাদান ১৪৪৭ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৪ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারা দেশে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস, আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টে। ১৯৯১ সালের ২৪ ফেব্রুয়ারি উপসাগরীয় যুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক মিত্রবাহিনী তাদের বহুল প্রতীক্ষিত স্থল অভিযান অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু করে। মূলত ইরাকি দখলদারিত্ব থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ১৯৯০ সালের ২রা আগস্ট কুয়েত আক্রমণ ও দখল করে নিলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাককে কুয়েতে ছাড়ার সময়সীমা বেঁধে দিলেও সাদ্দাম তা উপেক্ষা করেন। ফলস্বরূপ ১৯৯১ সালের ১৭ জানুয়ারি থেকে মিত্রবাহিনী আকাশপথে ব্যাপক হামলা শুরু করে। দীর্ঘ এক মাস বিমান হামলার পর ২৪ ফেব্রুয়ারি ভোরে শুরু হয় চূড়ান্ত স্থলপথের লড়াই। এদিন সৌদি কুয়েতে সীমান্ত অতিক্রম করে মিত্রবাহিনী ৩টি প্রধান দিক থেকে কুয়েতে প্রবেশ করে। এই বাহিনীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব, মিশর সহ প্রায় ৩৪টি দেশের সৈন্য অংশগ্রহণ করেছিল। জেনারেল নরম্যান শোয়ার্জকফের নেতৃত্বে মিত্রবাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এগুতে থাকে। ইরাকি সেনাবাহিনী তখন দীর্ঘদিনের বিমান হামলায় মানসিকভাবে বিপর্যস্ত হয়। মিত্রবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক, শক্তিশালী গোলন্দাজ বাহিনী এবং নিখুঁত যুদ্ধ কৌশলের সামনে ইরাকি প্রতিরোধ দ্রুত ভেঙে পড়ে। ২৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১০০ ঘন্টার মধ্যে ইরাকি বাহিনী কুয়েতে ছেড়ে পালাতে বাধ্য হয়। ২৪ ফেব্রুয়ারির এই অভিযান ছিল এতটাই তীব্র যে হাজার হাজার ইরাকি সৈন্য বিনা শর্তে আত্মসমর্পণ করতে শুরু করে। পশ্চাৎ পদসরণকারী ইরাকি বাহিনী কুয়েতের শত শত তেলকূপে আগুন ধরিয়ে দিয়ে এক ভয়াবহ পরিবেশ বিপর্যয় সৃষ্টি করে। তবে মিত্রবাহিনীর অগ্রযাত্রা তাতে থামেনি। ২৬ ফেব্রুয়ারির মধ্যে কুয়েত শহর কার্যত ইরাকি সৈন্যমুক্ত হয় এবং ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কুয়েতকে স্বাধীন ঘোষণা করা হয়।
1991 সালের 24 ফেব্রুয়ারি এই সফল স্থল অভিযান সামরিক ইতিহাসে আধুনিক যুদ্ধের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত। এটি প্রমাণ করে যে উন্নত প্রযুক্তি এবং সম্মিলিত আন্তর্জাতিক শক্তির মাধ্যমে যে কোনো আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব। এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব বিশ্বজুড়ে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। 24 ফেব্রুয়ারি সেই সাহসী পদক্ষেপই শেষ পর্যন্ত কুয়েতবাসীকে তাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। আফ্রিকান ক্রাউন্ড ঈগল আফ্রিকার বনাঞ্চলের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর শিকারী পাখি হিসেবে পরিচিত। একে প্রায়শই আফ্রিকার চিতাবাঘ বলা হয়, কারণ এর শিকার করার দক্ষতা এবং সাহসিকতা অতুলনীয়। মূলত মধ্য ও দক্ষিণ আফ্রিকার ঘন ক্রান্তীয় বন এবং পাহাড়ি অঞ্চলে এদের দেখা মেলে। ক্রাউন্ড ঈগল তার শরীরের আকারের তুলনায় অস্বাভাবিক শক্তিশালী। এদের দৈর্ঘ্য সাধারণত 80 থেকে 99 সেন্টিমিটার এবং ডানার বিস্তার প্রায় 1.5 থেকে 1.9 মিটার পর্যন্ত হয়। এর মাথার উপর ঝুঁটির মতো পালক থাকে বলে একে ক্রাউন্ড বা মুকুটধারী ঈগল বলা হয়। এদের পিঠের রং কালচে ধূসর বা কালো এবং বুক ও পেটের অংশ সাদাটে, যার উপর গাঢ় বাদামি বা কালো রঙের ডোরাকাটা দাগ থাকে। এদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো এদের বিশাল হলুদ রঙের পা এবং ধারালো নখর, যা দিয়ে এরা নিজের ওজনের চেয়ে কয়েক গুণ ভারী শিকারকে মুহূর্তে কুপকাত করতে পারে। এই ঈগলটি মূলত স্তন্যপায়ী প্রাণী শিকার করতে পছন্দ করে। এদের প্রধান ও প্রিয় খাদ্য হলো বানর। এরা 30 কেজি পর্যন্ত ওজনের ডুইকার নামে এক ধরনের হরিণ শিকার করতে সক্ষম। রক হাইরাস এবং গিনি ফাউলের মতো ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী ও পাখি আছে এদের খাদ্য তালিকায়। আশ্চর্যজনক বিষয় হলো একটি পুরুষ ও স্ত্রী ক্রাউন্ড ঈগল জোড় বেঁধে শিকার করে। সাধারণত পুরুষ ঈগলটি শিকারের মনোযোগ নষ্ট করে দেয় এবং স্ত্রী ঈগলটি অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে শিকারকে ধরে ফেলে। ক্রাউন্ড ঈগলরা সারা জীবনের জন্য জোড় বাঁধে। এরা বনের সবচেয়ে উঁচু গাছে ডালপালা দিয়ে বিশাল বাসা তৈরি করে, যা বছরের পর বছর ব্যবহার করা হয়। স্ত্রী ঈগল সাধারণত 1 থেকে 2টি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় 50 দিন সময় লাগে। তবে অধিকাংশ ক্ষেত্রে বড় ছানাটি ছোটটিকে মেরে ফেলে থাকে, স্লাইড বলা হয়। ফলে একটি মাত্র ছানা বেঁচে থাকে। মা বাবা প্রায় 1 বছর পর্যন্ত ছানাটির যত্ন নেয়। বর্তমানে বন উজাড় এবং খাদ্যের অভাবের কারণে এই রাজকীয় পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। IUCN এদের প্রায় সংকটাপন্ন বা নিয়ার থ্রেটেন্ড প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। আফ্রিকার বাস্তুসংস্থান রক্ষায় এবং বন্য প্রাণীর ভারসাম্য বজায় রাখতে এই শক্তিশালী শিকারী পাখিটির গুরুত্ব অপরিসীম।
দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে ক্রাউন ইগলের বৈশিষ্ট্য সম্পর্কে। 21শে সকালে এ পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু, তবে আমরা শেখার জন্য অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টটি। টুথব্রাশ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর বর্তমান রূপ পেতে পাড়ি দিতে হয়েছে হাজার বছরের দীর্ঘ পথ। দাঁত পরিষ্কারের ধারণাটি প্রাচীন হলেও আধুনিক টুথব্রাশের বিবর্তন বেশ কৌতূহল উদ্দীপক। ইতিহাসবিদদের মতে দাঁত পরিষ্কারের প্রথম সরঞ্জাম ছিল চুইং স্টিক বা চিবানোর কাঠি। খ্রিস্টপূর্ব 3500 অব্দে প্রাচীন ব্যাবিলন ও মিশরে এর ব্যবহার পাওয়া যায়। তারা গাছের ডাল ভেঙে এক প্রান্ত চিবিয়ে ব্রাশের মতো নরম করে নিত। ইসলামী ঐতিহ্যে মিসওয়াক ব্যবহারের প্রচলনও এই প্রাচীন পদ্ধতিরই একটি উন্নত রূপ, যা আজও জনপ্রিয়। আধুনিক টুথব্রাশের কাছাকাছি নকশা প্রথম তৈরি হয় চীনে আনুমানিক 1498 সালে। তারা ঠান্ডা জলবায়ুর বুনো শুকুরের ঘাড়ের শক্ত লোম বা ব্রিস্টল ব্যবহার করে ব্রাশ তৈরি করত। এই লোমগুলো হাড় বা বাঁশের হাতলের ছিদ্রের ভেতর আটকে দেওয়া হতো। পরবর্তীতে ইউরোপীয় পর্যটকদের মাধ্যমে এই ধারণা ইউরোপে পৌঁছায়। তবে ইউরোপীয়রা শূকরের শক্ত লোমের বদলে ঘোড়ার নরম লোম ব্যবহার শুরু করে। 1780 সালের দিকে ইংল্যান্ডের উইলিয়াম অ্যাডিস প্রথম বাণিজ্যিকভাবে টুথব্রাশ উৎপাদন শুরু করেন। প্রচলিত আছে যে কারাগারে থাকাকালীন তিনি একটি হাড়ের টুকরোয় ছিদ্র করে তাতে প্রাণীর লোম আঠা দিয়ে লাগিয়ে প্রথম আধুনিক টুথব্রাশের প্রোটোটাইপ তৈরি করেছিলেন। তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাডিস আজও টুথব্রাশ তৈরি করে। 1938 সালে ডুপন্ট কোম্পানি প্রথম নাইলন তন্তু বা ব্রিস্টল আবিষ্কার করলে টুথব্রাশের ইতিহাসে আমূল পরিবর্তন আসে। প্রাণীর লোমের বদলে কৃত্রিম নাইলন ব্যবহারের ফলে ব্রাশ আরও স্বাস্থ্যকর এবং টেকসই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সৈন্যরা নিয়মিত দাঁত মাজার অভ্যাস গড়ে তোলে, যা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। 1954 সালে সুইজারল্যান্ডে প্রথম ইলেকট্রিক টুথব্রাশ উদ্ভাবিত হয়। বর্তমানে সেন্সরযুক্ত স্মার্ট টুথব্রাশ, বাঁশের তৈরি পরিবেশ বান্ধব ব্রাশ এবং আল্ট্রাসোনিক প্রযুক্তির ব্যবহার আমাদের মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষাকে আরও সহজ করে তুলেছে। একসময়ের গাছের ডাল থেকে আজকের অত্যাধুনিক ইলেকট্রিক ব্রাশ, এই বিবর্তন মূলত মানব সভ্যতার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতারই প্রতিফলন।
প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে টুথব্রাশের বিবর্তন সম্পর্কে। 21 সকালে এই পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21 সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টটি। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে, যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। পিঙ্ক শাওয়ার ট্রি প্রকৃতির এক অনিন্দ্য সুন্দর সৃষ্টি। এটি বাংলাদেশের লাল সোনাইল বা ক্যাসিয়া জাভানিকা নামেও পরিচিত। গ্রীষ্মের তপ্ত রোদে যখন এই গাছটি গোলাপি ফুলে ছেয়ে যায়, তখন মনে হয় যেন কোনো শিল্পী বনের মাঝে গোলাপি রঙের আলপনা এঁকে দিয়েছেন। লাল সোনাইল একটি মাঝারি থেকে দ্রুত বর্ধনশীল পর্ণমোচী বৃক্ষ। এটি সাধারণত 25 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর শাখা প্রশাখাগুলো বেশ ছড়ানো এবং কিছুটা নিচের দিকে ঝুলে থাকে, যা গাছটিকে একটি ছাতার মতো আকৃতি দেয়। এর পাতাগুলো যৌগিক এবং জোড়ায় জোড়ায় সাজানো থাকে। বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে যখন পাতা ঝরে গিয়ে ডালে ডালে গোলাপি ও সাদাটে ফুলের থোকা দেখা দেয়, তখন এর সৌন্দর্য চরমে পৌঁছায়। এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্ভুক্ত। বিশ্বজুড়ে এর কয়েকটি উপপ্রজাতি দেখা যায়, যেমন ক্যাসিয়া জাভানিকা। এটি আমাদের পরিচিত লাল সোনাইল, যার আদি নিবাস ইন্দোনেশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া। অ্যাপেল ব্লসম শাওয়ার এবং রেইনবো শাওয়ার। লাল সোনাইল মূলত ক্রান্তীয় অঞ্চলের গাছ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ যেমন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং মিয়ানমারে এটি প্রচুর দেখা যায়। বাংলাদেশে পার্ক, উদ্যান এবং রাস্তার ধারে শোভাবর্ধনকারী বৃক্ষ হিসেবে এটি ব্যাপকভাবে রোপণ করা হয়। এটি প্রচুর সূর্যালোক পছন্দ করে এবং শুষ্ক মাটিতেও টিকে থাকতে পারে। কেবল সৌন্দর্য নয়, লাল সোনাইলের বেশ কিছু ঔষধি ব্যবহার রয়েছে। এর ফলের পচা মৃদু রেচক হিসেবে কাজ করে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর পাতার রস বা বাটা মিশ্রণ দাঁত বা চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর শিকড় ও ছালের নির্যাস ঐতিহ্যগত চিকিৎসায় জ্বর এবং প্রস্রাবের সংক্রমণ নিরাময়ে ব্যবহার করা হয়। এর পাতা পিষে ক্ষতস্থানে লাগালে দ্রুত উপশম পাওয়া যায় বলে প্রচলিত রয়েছে। লাল সোনাইল বা পিঙ্ক শাওয়ার ট্রি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি যান্ত্রিক শহরে এক টুকরো স্নিগ্ধতা বিলিয়ে দেয়। এর সঠিক যত্ন ও সংরক্ষণ আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে।
দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টে 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো। আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv লাইফস্টাইল এই চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।